মৌলিকে উচিত শিক্ষা দিয়ে বাণীকে সিইওর পদে বসালো দাদু। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বাণী সকলকে বলছে যে এখন শুধুমাত্র আমাদের একটাই টার্গেট, যে ছোটবাবুর যেন কোনো ক্ষতি না হয়, এর বাইরে কিন্তু আর কিছুই নয়। মৌলি তো এবার নাটক করতে করতে বলছে যে বাণী খুব সুন্দর কিন্তু তুমি অ্যাক্টিং করতে পারো। ঈশানী তো এবার রেগে গেছে মৌলির ওপর, মৌলিকে বলছে যে মৌলি এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পিনাকি তো অসুস্থ অবস্থায়ও মৌলিকে বলছে যে মৌলি তুমি কিন্তু আর বেশি বাড়াবাড়ি করো না। অনিরুদ্ধ আর বাণী যদি বার ওই কোম্পানির দায়িত্ব নিয়েও থাকে তাহলে ক্ষতিটা কোথায়? নয়নতারাও তো এবার মৌলিকে বলছে যে মৌলি এই মেয়েটা এই বাড়ির জন্য কত কি করেছে সেগুলো কি তুমি ভুলে গেছো? ও কোম্পানি বাঁচানোর জন্য সমস্ত কিছু দিয়ে দিয়েছে। অনিরুদ্ধ অনিরুদ্ধ তো সেও একসময় এই কোম্পানির সিইও ছিল, আর তারও কিন্তু যোগ্যতা আছে এই কোম্পানি সামলানোর। সদায় দুজনেরই কিন্তু পুরোপুরি ফুল যোগ্যতা আছে এই কোম্পানিটাকে হ্যান্ডেল করার। নাকি তখন বলছে যে ছোটো মা তুমি একদম ঠিক কথা বলেছো, এমনকি ওরা দুজনে আমাদের এই বাড়ির কোনো ক্ষতি করতে পারে সেটাও আমি বিশ্বাস করি না। নয়নতারা তখন বলছে যে হ্যাঁ এই বাড়িটা ফেরানোর জন্য বাণী অনিরুদ্ধ কত লড়াই করেছে সেইগুলো কিন্তু আমাদের ভুলে গেলে একদম চলবে না। মৌলিতে এবার চিৎকার করে বলছে যে তাহলে আর কি, বাড়ির সকলের যখন একমত তাহলে ড্যাড তুমি তোমার চেয়ারম্যানের পদটাও তুমি বাণীকে দিয়ে দাও। পিনাকি তো এবার উত্তেজিত হয়ে পড়েছে, চিৎকার করে বলছে যে মৌলি তুমি তোমার লিমিট কিন্তু ছাড়িয়ে যাচ্ছ। ঈশানী তো এবার পিনাকিকে শান্ত করছে, বলছে যে তুমি আবার সেই চিৎকার করছো, তুমি একদম চিৎকার করো না, তোমার শরীরটা কিন্তু আবার খারাপ হয়ে যাবে। ঈশানী তো এবার মৌলিকে বলছে যে মৌলি আর একটাও কিন্তু বাজে কথা নয়। নয়নতারা তো এবার মৌলিকে বলছে যে মৌলি তুমি তোমার জীবনের দিকে এগিয়ে যাও, জীবনটা তুমি তোমার শুধরে নাও। আর অনিরুদ্ধ তুমি কিন্তু যোগ্য একটা ছেলে, তাই জন্য বলছি যে পিনাকির অনুপস্থিতিতে কে সিইও হবে, কে চেয়ারম্যান হবে, সমস্ত কিছু বোর্ড ঠিক করবে, বোর্ড ঠিক করেই তোমাদের দায়িত্ব দেবে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যাচ্ছে মৌলি বাণী আর অনিরুদ্ধকে তো কোনো একটা জায়গায় ডাকে। অনিরুদ্ধ তো অবাক, বাণীকে বলছে যে বাণী মৌলি আমাদের এখানে ডাকলো কেন বলো তো? বাণী তখন বলছে যে ওর মাথায় যে কখন কি চলে আমি তো তাও জানি না। এবার তো মৌলি সেখানে এসেছে। মৌলি বাণী আর অনিরুদ্ধকে বলছে যে আমার কাছে একটা প্রস্তাব আছে, সেই প্রস্তাবটা যদি তোমরা মেনে নাও তাহলে কিন্তু শেষমেশ লাভ তোমাদেরই হবে। অনিরুদ্ধ তো পুরোপুরি অবাক, বলছে আবার প্রস্তাব? মৌলি তখন বলছে যে তোমাদের লাভের জন্যই বলছিলাম। অনিরুদ্ধ তখন বলছে যে কি ব্যাপার বলো তো বাণী, মৌলি আমাদের লাভের কথা আজকাল ভাবছে। নিয়ত তখন হাসতে হাসতে বলছে যে সত্যি এটা তো অবিশ্বাস্য। মৌলি তখন বলছে যে থাক আর বেশি কথা বলতে হবে না, তোমাদের লাভের জন্য আমি একটা প্রস্তাব আনলাম সেটাও তোমাদের সহ্য হচ্ছে না। বাণী তখন বলছে যে ঠিক আছে বলো তাহলে তোমার কি প্রস্তাবে আমি শুনি। মৌলি তখন বলছে যে আমি চাই যে তুমি এই কোম্পানির সিইও হও, আর আমি নিজে সকলের সঙ্গে কথা বলে এই ব্যবস্থাটা করে দেব। আর তুমি যে ওই রায় বাড়ির আসল উত্তরাধিকারী সেটাও কিন্তু আমি চিৎকার করে সকলকে বলে দেব। বাণী তখন মৌলিকে সরাসরি বলছে যে যদি তোমার নিজের জীবনটা গুছিয়ে নিতে চাও তাহলে তো ঠিক তোমার এটাই করা উচিত। কিন্তু কি বলো তো মৌলি, আমি জানি খুব ভালো করে যে তুমি এই সমস্ত কিছুর একটা কিচ্ছুও করবে না, কারণ এর পেছনে একটা বড়সড় নিশ্চয়ই কোনো কারণ আছে। মৌলি তখন মিচকি হেসে বলছে যে স্বার্থ তো আছে, একটা শর্ত আছে, আমি শুধুমাত্র চাই এই অনিরুদ্ধকে। এবার তো মৌলি একটা সিঁদুর বের করেছে, তোমাকে কিন্তু আমাকে বিয়ে করতে হবে অনিরুদ্ধ। অনিরুদ্ধ তো এবার রেগে যায়, মৌলিকে বলছে যে মৌলি তোমার এত কিছুর পরেও শিক্ষা হয়নি, মাথায় বন্দুক ধরে আমাকে ব্ল্যাকমেল করেও টলাতে পারোনি, তারপর এত কিছু, আর তুমি এখন ভাবছো যে আমি লোভে পড়ে তোমাকে বিয়ে করে নেব। বানিও তো তখন সরাসরি বলছে যে মৌলি তুমি থাপ্পড়টা এত তাড়াতাড়ি ভুলে গেলে, এই সিঁদুরটা না অনিরুদ্ধর জন্য না, যে তোমাকে ভালোবাসবে যাকে তুমি বিয়ে করবে তার জন্য তুলে রাখো। অন্যের সংসার না ভেঙে নিজের সংসারটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করো মৌলি। অনিরুদ্ধ তখন মৌলিকে বলছে যে মৌলি বাণী শুধুমাত্র কিন্তু আমার স্ত্রী, আর অন্য কেউ কোনোদিনও হতে পারবে না, এই কথাটা তুমি মাথায় ঢুকিয়ে নাও। তাই ভবিষ্যতে এরকম ধরনের প্রস্তাব নিয়ে আমাদের সামনে আসবে না, এই বলেই তো অনিরুদ্ধ বাণীর হাতটা ধরে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, বিক্রমদেব দেখা যাচ্ছে যে মৌলিকে নিয়ে একটা শপিং মলের ভেতরে এসেছে। মৌলি তো এবার অবাক, বিক্রমদেবকে জিজ্ঞাসা করছে যে মিস্টার দেব আপনি এখানে কেন আমাকে নিয়ে এলে? তো বিক্রম তখন মৌলিকে বলছে যে আমি না মৌলি তোমার বুদ্ধি থেকে পুরোপুরি অবাক। মৌলি তখন বলছে যে মানে? বিক্রমদেব তখন বলছে যে তোমাদের কোম্পানি পুরো ডুবতে বসেছে, আর তুমি এখন অনিরুদ্ধকে নিয়ে পাগল হয়ে পড়েছো। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তোমার কাছে ইম্পর্টেন্টটা কি, যে এই কোম্পানির সিইও হওয়া নাকি অনিরুদ্ধকে পাওয়া? এটা কি কোনো বিয়ে করার সময় নাকি? মৌলি তখন বলছে যে আরে বাবা আমি তো এখনো পর্যন্ত জানি না যে এই কোম্পানিতে আমার জায়গাটা কোথায়, দাদাই কাকে সিইও বানাবে।
আর তার মধ্যে বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিয়ে যাচ্ছে। আমার ড্যাড তো সরাসরি বলে দিয়েছে যে আমি যদি না বিয়ে করি তাহলে একটা কানা করিও সম্পত্তির পাবো না। বিক্রম তখন মৌলিকে বলছে যে তোমার ড্যাড বললো আর তুমি সব কিছু মেনে নিলে, তোমার একটাই এখন দায়িত্ব যে তুমি কোম্পানির সিইও কি করে হবে সেই চিন্তাটা করো। মৌলি তখন সরাসরি বলছে যে আমি দাদাইকে এখন কি করে ম্যানেজ করবো, আমি যখন দাদাইকে কিছু বলতে যাই সঙ্গে সঙ্গে দাদাইয়ের একটাই কথা যে তোমাকে এইসব বিষয় নিয়ে একদম নাক গলাতে হবে না। বিক্রম তখন বলছে যে এই কারণেই তো তোমাকে এখানে আনা। মৌলি তখন বলছে যে কি এখানে এখন কি আপনি শাড়ি পরাবেন আমাকে, শাড়ি পরিয়ে ভালো মেয়ে সেজে ওই ঘরে থাকতে বলছেন? বিক্রম তখন মৌলিকে বলছে যে তুমি এখন তোমার মায়ের জন্য একটা শাড়ি কিনবে। তো মৌলি তো এবার অবাক, বলছে যে মমের জন্য? বিক্রম তখন বলছে যে দেখো মৌলি, কখনো যখন সোজা পথে গিয়ে কাজ হয় না তখন আঙুলটা কিন্তু বেঁকাতে হয়। তুমি তোমার মাকে গিয়ে খুব ভালো করে বোঝাবে আর তোমার মা পিনাকিকে বোঝাবে। আর তুমি কোম্পানি যারা যারা লেবার আছে তাদেরকে টাকা দাও, প্রতিশ্রুতি দাও বেশি বেশি করে। তোমার সিইও হওয়াটা কিন্তু খুবই জরুরি মৌলি রায়, আর তাতে তোমারও লাভ আর আমারও লাভ। মৌলি তখন বলছে যে ও বুঝতে পেরেছে, খেলাটা এবার অন্য রকম করে তাহলে খেলতে হবে। এই বলেই তো মৌলি ওখান থেকে চলে যায়। বিক্রম তো এদিকে মনে মনে বলছে যে ঠাকুরই জানে যে মেয়েটা কি বুঝেছে। আমি আশা করব যে মেয়েটা আমার কথাটা পরিষ্কারভাবে বুঝেছে, ও না আবার ঘরে গিয়ে একটা ঝামেলা পাকায়। অন্যদিকে দেখা যাচ্ছে মৌলি তো চলে গেছে একটা শাড়ির দোকানে। শাড়ির দোকানে গিয়ে এবার দোকানদারকে বলছে যে একটা শাড়ি চুজ করে যে ওই শাড়িটা আমার লাগবে। দোকানদার তখন বলছে যে সরি ম্যাডাম, ওই শাড়িটা আগে থেকে অলরেডি বুক করা হয়ে গেছে। মৌলি তখন দোকানদারকে বলছে যে ওই শাড়িটার কত দাম, যা দাম হবে আমি তা 3 ডবল দিয়ে দেবো, কিন্তু ওই শাড়িটাই আমার চাই। ঠিক তখনই তো সেখানে সেই রোদ্দুর বলে ছেলেটা চলে আসে যে পিনাকিকে বাঁচিয়েছিল। সেই রোদ্দুর বলে ছেলেটা এসে মৌলিকে বলছে যে সবসময় টাকা থাকলে না সব কিছু কিনে নেওয়া যায় না। মৌলি তখন রেগে মেগে এসে উঠে এসে বলছে যে এক্সকিউজ মি, আপনি কে, আমাদের মাঝখানে কথা বলছেন কেন? রোদ্দুর তখন বলছে আমি এই কথাটা বলছি কারণ অন্যের জিনিস সবসময় টাকা দিয়ে কিনে নেওয়াটা একদম উচিত নয়, আর এটা কিন্তু আমার একদম পছন্দ নয়। মৌলি তখন টোন কেটে কেটে বলছে যে ও আচ্ছা, তা আপনার কি পছন্দ করেন, সুন্দরী কোনো স্মার্ট মেয়ে দেখলে তাকে এসে ডায়লগ দেওয়া? রোদ্দুর তো উল্টে মৌলিকে ফাঁসিয়ে দেয়, বলছে যে বাই দ্য ওয়ে এখানে তো কোনো আমি সুন্দরী স্মার্ট মেয়ে দেখতে পাচ্ছি না, তাহলে জ্ঞান তো আমার কাছে আছে কিন্তু দেবো কাকে বলুন তো? মৌলিতে এবার রেগে গেছে, বলছে যেই আপনি জানেন আমি কে? রোদ্দুর তখন বলছে যে না জানি না, তবে আমি জানার প্রয়োজন বোধও করছি না। মৌলি তখন বলছে যে আপনার সাহস তো কম নয়। রোদ্দুর তখন বলছে যে সাহস নয়, এটা আমার অভ্যাস, সঠিক কথা বলার অভ্যাস। তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনার এইসবের অভ্যাস নেই, আপনি বরঞ্চ উল্টোটা করেন, যে আপনার সঠিক কথাটা শোনারও অভ্যাস নেই, দেখেই আমি বুঝতে পেরেছিলাম। ছোটবেলায় যদি দু এক গা পড়তো না তাহলে এরকম তৈরি হতেন না আপনি। মৌলি তো এবার রেগে গেছে, এবার বলছে যে হোয়াট। তো মৌলি এবার সেই দোকানদারটার কাছে গেছে, গিয়ে বলছে যে এই শুনুন, আপনি আমাকে ওই শাড়িটাই প্যাক করে দিন। দোকানদারটা তখন সরাসরি মৌলিকে বলছে যে সরি ম্যাডাম, আমরা যাকে কথা দিই তার কথার খেলাপ করি না, এই শাড়িটা ওই স্যারের জন্যই তোলা রয়েছে, ওই স্যারের আগেই কিনেছে। মৌলিতে এবার দোকানদারটাকে থ্রেট করছে, বলছে আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছে? তখন রোদ্দুর তো মৌলির কাছে গেছে, বলছে যে হ্যাঁ অবশ্যই উনি জানেন যে একজন মহিলা যে সব কিছু ভাবে যে টাকা দিয়ে কিনে নেওয়া যায়। মৌলিতে এবার রেগে মেগে বলছে যে শাট আপ। রোদ্দুর তখন বলছে যে আমি তো বুঝতেই পেরেছিলাম যে আপনার সঠিক কথা শোনার অভ্যাস নেই। দোকানদারটা তো এদিকে মৌলিকে বলছে যে ম্যাডাম ওই শাড়িটা ছাড়া অন্য অনেক কালেকশন আছে, আপনি দেখুন ভালো লাগবে। মৌলি তখন রেগে মেগে বলছে যে না, আমি আর কোনো দিনও এই দোকানে পা রাখবো না। মৌলি তো এবার রেগে মেগে রোদ্দুরকে বলছে যে আমাদের আবারও দেখা হবে, আর যেদিন দেখা হবে না এই অপমানের বদলা আমি সুদে আসলে উসুল করব। রোদ্দুর তখন বলছে যে ঠিক আছে, আমিও অপেক্ষায় থাকবো। মৌলি তো এবার রাগমাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়, আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে যে রোদ্দুরের সঙ্গে কি শেষমেশ মৌলির বিয়ে হতে চলেছে? মৌলি কি রোদ্দুরকে বেসে ফেলতে চলেছে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন।